হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে এই বাংলিশ ফান ইউটিউব চ্যানেলে গ্রিক মাইথোলজি থেকে একটি বিষয় আলোচনা করব। আজকের বিষয়ের নাম ইকো এবং নার্সিসাস। ইকো এবং নার্সিসাস। ইকো শুধুই মাত্র ইকো বা প্রতিধ্বনি ছিল না। আজ থেকে বহুকাল আগে সে ছিল প্রাণ চাঞ্চল্যে ভরা, উচ্ছল, সদা কথা বলার মতো একজন সুন্দরী তরুণী। তিনি সর্বদা কথা বলে চলতেন। গ্রিস এবং রোমের মানুষের বিশ্বাস ইকো ছিল গল্পের রানী, বনের পরী। কথার মালা গেথে উপহার দিত দেবতাদের। বনের পথে, গাছের ছায়ায়, নদীর কূলে ইকোর অবাধ বিচরণ ছিল। একদল সখী সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতো ইকো। ইকো ছিল সখীদের চোখের মণি। তাকে না দেখতে পেলে সখীরা আধার দেখত চোখে। শুধু সখীরা কেন, স্বর্গের দেবদেবীরাও মুগ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা গল্প শুনত ইকোর কাছে বসে। আর দেবরাজ জিউস বনের পরী ইকোকে এত ভালোবাসতেন যে অলিম্পাসের রাজসিংহাসনে তার জিউসের দেখাই পাওয়া যেত না। ছদ্মবেশে ইকোর পাশে বসে মজার মজার গল্প শুনতেন জিউস। সুন্দরী ইকো গল্প বলার ছলে জিউসের মন পাবার চেষ্টা করত। স্বর্গের রানী ছিল এদিকে হেরা। সে সবসময় জিউসের উপর নজর রাখতেন। হেরা যখন জানতে পারল যে ইকো কথার বেড়াজালে জিউসকে বন্দি করে তার মন ভোলানোর চেষ্টা করছে, ক্রোধে অন্ধ হয়ে গেলেন স্বর্গের রানী হেরা। ইকোকে অভিশাপ দিলেন যে, যে কথার জোরে তুমি পৃথিবীর তাবৎ তাবৎ মানুষদেরকে, এমনকি স্বর্গের দেবতাদেরও মনোরঞ্জনের কারণ হয়ে গেছো, আমি তোমার সেই সকল কথার উৎসস্থল জিহ্বাটি কেড়ে নিলাম। কোনো নতুন কথা তোমার মুখে আর ফুটবে না। কেবল মানুষ্য উচ্চারিত সকল কথার শেষ শব্দটুকুর প্রতিধ্বনি হবে তোমার কণ্ঠ থেকে। হেরার এমন ভয়াবহ অভিশাপ বজ্রাঘাতের মতো নেমে এলো ইকোর উপরে। নিদারুণ শোকে মূর্ছা গেল সুন্দরী ইকো। দেবরানী ফিরে গেলেন স্বর্গের পথে। হতভাগিনী ইকো, আজ সে শুধুই প্রতিধ্বনি। সখীরা অনেক কষ্টে জ্ঞান ফেরালো ইকোর, কিন্তু ইকো তখন বদলে গেছে। ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে তাদের মুখের দিকে। সবার কথা শুনে যায়, মুখ দিয়ে তার কোনো কথাই সরে না। সখীরা চিৎকার করে তাকে কথা বলতে বলে, কিন্তু ইকোর গলা দিয়ে গোঙানির মতো বেরিয়ে আসে শুধু তাদেরই কথার প্রতিধ্বনি। নিরাশ হয়ে সখীরা সবাই ফিরে যায়। বুবা ইকোর কাছে থাকতে চায় না কেউ। কথা বলার জাদুদণ্ডটি হারিয়ে সাথীহারা ইকো লজ্জায় গহন বনের অন্তরালে মুখ লুকালো। যে বনে ইকো লুকালো সেই বনেই থাকতেন নদীমাতা লিরিওপে। তার একটি মাত্র ছেলে, তার নাম নার্সিসাস। নার্সিসাসের জন্ম হবার কিছুদিন পরে লিরিওপে দেবী আফ্রিদিতের মন্দিরে গেলেন ছেলের ভবিষ্যৎ জানার জন্য। কতদিন বাঁচবে ছেলে নার্সিসাস? মন্দিরে মন্দিরে দৈববাণী শুনলেন নার্সিসাসের জননী। এ সম্পর্কে তিনি তথ্য পেতে চাইলেন তিনি কতদিন বাঁচবেন। তিনি শুনলেন যে ছেলে দীর্ঘজীবী হবে যদি সে কোনো দিন নিজেকে না জানতে পারে। অ্যাকর্ডিং টু ওভিডসেস মেটামরফোসিস, বুক 3, Narcissus's mother was told by blind seer Tiresias that ছেলে দীর্ঘজীবী হবে যদি সে কোনোদিনই সে নিজেকে না জানতে পারে। দৈববাণীটা ছিল হেয়ালিতে ভরা। ক্লিয়ার কোনো মেসেজ পাওয়া যাচ্ছিল না। কিছুই বুঝলেন না লিরিওপে। ছেলের অজানা ভবিষ্যতের আশঙ্কায় দুরু দুরু বুকে তিনি ফিরে এলেন ঘরে। বড় হতে লাগলো নার্সিসাস, উচ্ছল উদ্দাম। সিক্ত মাটিতে দুর্বাদল যেমন বেড়ে ওঠে, মায়ের দুর্বল চিত্ত শান্ত হলো ছেলের অবাধ বেড়ে ওঠা দেখে। শিশু থেকে সে তরুণ নার্সিসাসে পরিণত হয়ে উঠল। মায়ের দু হাতের বন্ধন ডিঙিয়ে সে বেরিয়ে পড়ে বনের পথে। হাতে তার তীর ধনুক। শিকারী তরুণ। ছায়াঘেরা বনের আধার নার্সিসাসের রূপের আলোয় মিলিয়ে যায়। তার শরীরের নিখুঁত গড়ন দেবশিল্পী হেফাস্টাসের শিল্পকলাকেও হার মানায়। হরিণ শিশুর পিছু ধাওয়া করতে করতে নার্সিসাস একদিন গভীর বনে প্রবেশ করল। এই সেই বন যেখানে সুন্দরী ইকো বাস করছিল। ওক গাছের নিভৃত কোটর থেকে ইকো নার্সিসাসকে দেখে ফেলল। সমস্ত হৃদয় দুলে উঠল ইকোর। ভালোবেসে ফেলল নার্সিসাসকে। দু চোখে ভরে দেখল। দেখে দেখে মন ভরল না ইকোর। নিঃশব্দে অনুসরণ করে চলল নার্সিসাসকে। বারবার সে কথা বলতে চাইল, পারল না। কণ্ঠ তার রুদ্ধ হয়ে গেছে সেই কবে থেকে মনে নেই। কোনো রকমে নিজেকে আড়াল করে নার্সিসাসের পিছু পিছু চলল ইকো। বনের লতা জড়িয়ে ধরল তার পা। বেখেয়ালে শুকনো পাতার মর্মর শব্দ উঠল। সচকিত নার্সিসাস পিছনে ফিরল। কারুর দেখা পেল না, কিন্তু তার বারবারই মনে হলো কেউ যেন চুপি চুপি তাকে অনুসরণ করে চলেছে।
বিরক্ত হয়ে চিৎকার করে উঠলেন নার্সিসাস। চিৎকার করে সে বলল, কেউ আছো কি এখানে? সঙ্গে সঙ্গে ইকোর কণ্ঠ থেকে বেরিয়ে এলো নার্সিসাসের উচ্চারিত শেষ শব্দটি, এখানে। ইকোর হৃদয় ব্যাকুল হচ্ছিল নার্সিসাসের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু সে পারল না। নার্সিসাসের কথার জবাবটুকুও বের হলো না তার কণ্ঠ থেকে। স্পষ্ট গলার স্বর শুনতে পারার পরও কারোর দেখা না পেয়ে নার্সিসাসের কৌতূহল আরো বেড়ে গেল। সে এবার দ্বিগুণ জোরে চিৎকার করল, কেউ আছো? কাছে এসো। এবারও শুনল ছোট্ট একটি উত্তর, আসো। আশ্চর্য! নার্সিসাস ভেবে পেল না। বিস্ময়িত হয়ে নার্সিসাস পাগলের মতো একের পর এক প্রশ্ন করে চলল গলা ফাটিয়ে। প্রত্যেকবারই অদৃশ্য নারী কণ্ঠ থেকে সংক্ষিপ্ত জবাব এলো তার কানে। ঝোপঝাড় ডালপালা সরিয়ে চলল নার্সিসাস, তবুও দেখা দিল না ইকো। ভয় হয় পাছে নার্সিসাস তাকে প্রত্যাখ্যান করে, কিন্তু নার্সিসাসের প্রশ্নের উত্তর দেবার লোভ সামলাতে পারল না ইকো। এমনই তার অভিশপ্ত জীবন। অবশেষে ক্লান্ত হয়ে পড়ে নার্সিসাস। ধৈর্যের বাঁধ ভেঙে গেল। গভীর অরণ্যের মধ্যে অপরিচিত অদৃশ্য কণ্ঠস্বরের কুহেলিকা ভেদ করার জন্য আকুল স্বরে গলা ফাটিয়ে চিৎকার করে নার্সিসাস। সে বলে, কে তুমি? কে অলক্ষ্যে থেকে আমায় অনুসরণ করছো? তুমি কে আমি জানি না। আমি পথশ্রমে ক্লান্ত। তুমি কি আমায় দেখতে পাচ্ছ? তুমি কি আমায় দেখা দিতে পারো না? এমন করুণ আবেগপূর্ণ আর্তস্বর শুনে আর লুকিয়ে থাকতে পারল না ইকো। বেরিয়ে এলো গাছের কোটর থেকে নার্সিসাসের সামনে। আবেগে জড়িয়ে ধরল গলা, হাত মুখ নেড়ে ভালোবাসা জানালো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরিয়ে এলো না ইকোর। নার্সিসাস এদিকে বিস্ময়ে নিজে হতবাক হয়ে গেল। বিস্ময়ের ঘোর কাটতেই সোজা হয়ে দাঁড়ালো নার্সিসাস। অপরিচিতা বাকশক্তিহীন দুর্বল নারীর এতটা বাড়াবাড়ি সহ্য হলো না তার। দুহাতে সজোরে সরিয়ে দিল ইকোকে। হেঁটে চলল সামনের দিকে, পিছন দিকে একবারও ফিরে তাকালো না। ইকো খুব দুর্দশার মধ্যে পড়ল। এমন অপ্রত্যাশিত কঠোর ব্যবহারে অভিমানে তার সমস্ত হৃদয় ভরে গেল। ভালোবাসার মৃত্যু হলো বুক ভরা বেদনায়। এবার সে হাড়ে হাড়ে টের পেল দেবরানী হেরার অভিশাপে তার জীবন সত্যিই কতটা অভিশপ্ত হয়ে গেছে। এ জীবনের কোনো দাম নেই আর, না তার নিজের কাছেও নেই, অন্যের কাছেও নেই। ব্যর্থ জীবন নিয়ে কাঁদল ইকো, ছেড়ে দিল অন্য জল। পৃথিবীর আলো আর চোখে সইত না। গহন অরণ্যের মাঝে একটা ওক গাছের গভীর গোপন কোটরে ঠাঁই নিল আবার। দিনের পর দিন অনাহারে শরীরের লাবণ্য ঝরে পড়ল। শীর্ণকায় ইকো দিনে দিনে তার শুকনো অবস্থা হতে লাগলো। সে শুকাতে শুকাতে ছায়াতে রূপান্তরিত হলো। তারপর একদিন ছায়াটুকুও মুছে গেল। বেঁচে রইল শুধু কণ্ঠস্বর। সুরটুকু বেঁচে রইল, সেটি প্রতিধ্বনি হয়ে বেঁচে রইল। তাই সেটি হলো ইকো। সেই থেকে ইকোর অনুরূপ দেহলাবণ্য মিলিয়ে গেল বাতাসে। কায়া থেকে ছায়া, ছায়া থেকে সুর। শতাব্দীর বেড়াজাল পার হয়ে বিদেহী সুরটুকু আজও রয়ে গেছে। আজও আমরা ইকোর কণ্ঠ পাই, স্পর্শ পাই না। অধরা ইকো তেমনই রয়ে গেছে সুরের মাঝে। অভিমান তার ভাঙেনি। কে জানে কবে কোন নার্সিসাস তাকে আলিঙ্গন করে জড়িয়ে ধরবে। আর এদিকে নার্সিসাস, সে এগিয়ে চলল ইকোর ভালোবাসা পায়ে মারিয়ে। যে ভালোবাসা নার্সিসাস ইকোকে দিল না, সেই ভালোবাসাই নার্সিসাসকে রিক্ত নিঃস্ব কাঙাল করে রেখে গেল চিরকালের মতো। অধরা রূপের পিছু পিছু ছুটে চলল সে, ছোটার আরও শেষ নেই। এবার চলুন আমরা শুনে নেই নার্সিসাসের দুঃখের কাহিনী। মাথার ওপর মধ্যাহ্নের সূর্য। খরতাপে এবং পথশ্রমে অবসন্ন হয়ে পড়ল নার্সিসাসের শরীর। বিশ্রাম আর জলের আশায় নার্সিসাস উপযুক্ত জায়গার সন্ধানে ঘুরে বেড়াতে লাগলো। কিছুক্ষণ ঘুরতে ঘুরতে নার্সিসাস বনের মধ্যে একটা শান্ত সরোবর দেখতে পেল। বুক ভরা তৃষ্ণা নিয়ে নার্সিসাস ছুটে গেল সেই সরোবরের তীরে। একদম কাছের মতো স্বচ্ছ সরোবরের জল দেখে নার্সিসাসের তৃষ্ণা আরো বেড়ে গেল। জলের কাছে নেমে এলো নার্সিসাস। নিচু হয়ে অঞ্জলি ভরে জল তুলতে আনতে গেল, পারল না। হঠাৎ যেন স্তব্ধ হয়ে গেল নার্সিসাস, যেন মেডুসার অগ্নিদৃষ্টিতে পাথর পড়ল। তিনি স্থির হয়ে বসে রইলেন। নড়বার ক্ষমতা আর রইল না। কোথায় গেল তার বুক ভরা পিপাসা? নিমেষে কোথায় যেন মিলিয়ে গেল অবসাদ। যত ক্লান্তি সব দূর হলো। মুগ্ধ পলকহীন নয়নে স্বচ্ছ জলের দিকে তাকিয়ে বসে থাকলো নার্সিসাস। সরোবরের স্বচ্ছ জলে নিজের প্রতিমূর্তি নার্সিসাসকে মুগ্ধ করল। জলের বুকে প্রতিবিম্ব মূর্তিটাকে তিনি ভালোবেসে ফেললেন।
এত রূপ সে জীবনে দেখেনি। নার্সিসাস আপন মনে তার প্রতিচ্ছবির সঙ্গে কথা বলতে শুরু করলো। জলের উপরে দেখা যায় যে প্রতিমূর্তি, সেটিও মুখ নেড়ে চলল সমান তালে। নার্সিসাস যত সেই মূর্তির কাছে এলো, সেই মূর্তিটিও এগিয়ে এলো নার্সিসাসের কাছে। নার্সিসাস আরও কাছে যেতে চাইল, আরও স্পর্শ করার জন্য হাত বাড়ালো, কিন্তু স্পর্শ করা মাত্রই খান খান হয়ে জলের বুকে ছড়িয়ে পড়ল সেই প্রতিমূর্তি। হতবুদ্ধি নার্সিসাস অমনি লাফিয়ে উঠল, ক্ষোভে মাথার চুল ছিঁড়তে লাগলো। আস্তে আস্তে সরোবরের জল আবার শান্ত হয়ে এলো, জলের বুকে ভেসে উঠল সেই প্রতিচ্ছবি, মুখে মিটিমিটি হাসি। নার্সিসাস ভাবল, সে স্পর্শ করেছে, সেই অভিমানেই বুঝি খান খান হয়ে গুড়িয়ে যায় তার প্রিয় সাথী। নার্সিসাস হাত নাড়িয়ে কথা দেয় যে সে আর তাকে স্পর্শ করবে না। প্রতিমূর্তিটাও হাত নাড়িয়ে প্রতিশ্রুতি দেয় যে সেও আর খান খান হয়ে ভেঙে যাবে না। আশ্বস্ত হয়ে নার্সিসাস তীরে বসে শুধু চেয়ে থাকে, পাহারা দেয় যেন পালিয়ে না যায়। চোখে তার করুণ মিনতি, যেন বলতে চায়, দেখো আমি কথা রেখেছি, স্পর্শ করিনি তোমায়, তুমি যেন আমায় ফেলে কোথাও যেও না। আবার কখনো বা উজ্জ্বল হয়ে ওঠে তার মুখ, আর সে তাকে কখনো হারায়নি। দিনের পর দিন সবকিছু ভুলে জলের বুকের দিকে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি বসে থাকলো নার্সিসাস। জানলো না সে যাকে ভালোবাসে, যার দেহ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে, যাকে আপন মনের হৃদয়ে স্থান দিয়েছে, সে তারই শরীরের ছায়া, শুধুই ছায়া। দেখতে দেখতে অনাহারে শরীর শুকিয়ে গেল, রোদে পুড়ে চামড়া কালো হলো, মুখের রক্তিম আভা গেল মিলিয়ে। প্রতিচ্ছবির শরীরের শুষ্কতা দেখে নার্সিসাস আরো ভেঙে পড়ল, ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এলো শরীর। নার্সিসাস বুঝতে পারল তার জীবনী শক্তি শেষ হয়ে এসেছে। মৃত্যুর আগে সে তার প্রতিচ্ছবির দিকে উজ্জ্বল দৃষ্টি মেলে তাকিয়ে বলল, প্রিয় সাথী, তোমায় ভালোবেসে আমি নিঃস্ব, রিক্ত এবং মুক্ত হলাম। আমাকে বিদায় দাও বন্ধু, বিদায়, বিদায়, বিদায়। নার্সিসাস ঢলে পড়ল সরোবরের কোলে, জলের বুকে মুখ ডুবিয়ে সেই প্রথম তার প্রিয় সাথীকে শেষবারের মতো চুম্বন করলো। ওদিকে ইকো নার্সিসাসের গলার স্বরে আকাশে বাতাসে বনে প্রান্তরে প্রতিধ্বনি তুলল, বিদায়, বিদায়। সেই চরম বিদায়ের ক্ষণে বনের পাখি, ফুল পাতা, গাছ লতা পাতা, পাহাড় নদী সবাই একসুরে বিদায় জানালো নার্সিসাসকে। সূর্যদেবের প্রখর দৃষ্টি চোখের জলে ঝাপসা হয়ে এলো, সমস্ত পৃথিবী যেন ডুকরে ডুকরে কাঁদছে। জলপুরী আর বনপুরীর দল ফুলে ফুলে ঢেলে দিল নার্সিসাসের শরীর। সবার অলক্ষ্যে চোখের জল ফেলল নদীমাতা লিরিওপে। এতদিনে তিনি দৈববাণীর অর্থ বুঝতে পারলেন। নার্সিসাস নিজেকে জেনেই নিজেকে হারালো। পরীরা ফুলে ঢাকা নার্সিসাসকে রেখে চলে গেল সব জান আনতে, কিন্তু তারা যখন ফিরে এলো তখন নার্সিসাসের মৃত শরীর যে সেখানে আর নেই। অবাক বিস্ময়ে তারা দেখল একগুচ্ছ শ্বেত পাপড়ি নিয়ে একটি মাত্র ফুল ডালপাতা সমেত মৃদু হাওয়ায় দুলছে। স্বচ্ছ জলধারে পড়েছে সেই ফুলের ছায়া, দুলছে সেই ছায়াও। সবাই সমস্বরে চিৎকার করে উঠল, নার্সিসাস, নার্সিসাস। নার্সিসাস ফুল, জলের ধারে আপন ছায়া বুকে নিয়ে ফুটে থাকে আজও সেই নার্সিসাস ফুল। নার্সিসাসকে আমাদের আর চিনতে ভুল হয় না।